let's all रूप तेरा मस्ताना, प्यार मेरा दीवाना, भूल कोई हमसे ना हो जाए। Why you always in the mood? Fuck around acting brand new. I ain't tryna tell you what to do, but try to play it cool. Baby, I ain't playing by your rules. Everything was better with a view. Why you always in the mood? ড্রামার শুরুতে আমরা ভালো ভ্যাম্পায়ার আর খারাপ ভ্যাম্পায়ারদের মধ্যে যুদ্ধের সিন দেখতে পাই, যেখানে খারাপ ভ্যাম্পায়াররা খুব বাজেভাবে ভালো ভ্যাম্পায়ারদের মারছিল। কিন্তু ভাগ্যের চাকা তখনই ঘুরে যায় যখন ভালো ভ্যাম্পায়ারদের মধ্যে একজন একটি অতি মূল্যবান অস্ত্র খুঁজে পায়। এরপর ওরা খারাপ ভ্যাম্পায়ারদের হারিয়ে দেয়, আর চারজন রয়্যাল ফ্যামিলি মিলে এটা ডিসাইড করে এখন ওরা মানুষদের কোনো রকম ক্ষতি করবে না আর মানুষদের মধ্যে মিলেমিশে একসাথে থাকবে। কিন্তু এদিকে আমরা খারাপ ভ্যাম্পায়ারদের দেখতে পাই, যারা চক্রান্ত করা শুরু করে যে কি করে ওদেরকে হারানো যায়। এরপর সিন 100 বছর পরে চলে যায়, যেখানে আমরা একটি রিচ ভ্যাম্পায়ার ফ্যামিলি দেখতে পাই। এই পরিবারে ছিল 4 জন ভাই, যেখানে বড় ভাইয়ের নাম ছিল মুইউ। মুইউ অনেক বেশি দায়িত্বশীল ছিল। ছোট ভাই হলো জিসে, আর সেজো ভাই হলো শুন। শুন একটু রুড আর ইন্ট্রোভার্ট টাইপের। এরপর আমাদের ড্রামার হিরো অর্থাৎ মেজো ভাইকে দেখানো হয়, ওর নাম হচ্ছে জিইউ। জিইউ অনেকটা অলস আর দুষ্টু প্রকৃতির ছিল। এখানে জিসে এসে তাড়াতাড়ি ওকে ঘুম থেকে ওঠানোর ট্রাই করে, কারণ ওদের স্কুলের সময় হয়ে গিয়েছে। অনেক কষ্টে ও জিইউকে উঠায়। এরপর ওরা দুজন একসাথে রওনা দেয়, যেখানে জিসে বলতে থাকে আমাদের তো লেট হয়ে গিয়েছে অনেক। এতে জিইউ বলে মাত্র 5 মিনিট এবং 2 ঘন্টা লেট হয়েছে, এতে কোনো সমস্যা হবে না। এটা বলে ওরা স্কুলে চলে আসে। যখন ওরা ক্লাস করছিল তখন তো জিও নাক ডেকে ঘুমাচ্ছিল। তখনই সেখানে আমাদের ড্রামার ফিমেল লিড চু ইহান চলে আসে। ইহান আজকে নতুন এই স্কুলে অ্যাডমিশন নিয়েছিল। তো ইহানকে প্রথমবার দেখা মাত্রই জিও তো ওর উপরে ক্রাশ খেয়ে যায়, কারণ ইহান অনেক বেশি কিউট ছিল। এরপর ইহান এসে ক্লাসে বসে, যেখানে জিওকে বলে এই মেয়ে তোমার নাম কি। ইহান তখন ওর নিজের নাম বলে, যে ওর নাম হচ্ছে চু ইহান। কিন্তু জিও তো এটা শুনতে পাচ্ছিল না। ও বলতে থাকে কি বললে চু ইজি। ইহান বলে না না ইজি না ইহান, কিন্তু তারপরও জিও এটা শুনতে পায় না। তখনই ক্লাস টিচার ওদেরকে দেখে ফেলে আর বকা দেয়, তবে এতে জিওর কোনো যায় আসে না। ক্লাস শেষ হয়ে গেলে জিও তো গিয়ে ইহানের পাশে বসে পড়ে আর ওর সঙ্গে কথা বলতে থাকে। এদিকে শুনো তো বসেছিল ইউ এর পাশে। ইউ বলতে থাকে চলো আমরা দুজন একসাথে ব্যাডমিন্টন খেলি, কিন্তু শুনোকে অনেক রুডলি মানা করে দেয়। এরপর আমরা রাতের বেলার সিন দেখি, যেখানে স্কুল হস্টেলে একটি মেয়ে বাড়ি ফিরছিল। তখনই ওর সামনে কিছু একটা ভয়ঙ্কর জিনিস চলে আসে। ব্যাকগ্রাউন্ডে আমরা মেয়েটির চিৎকারের আওয়াজ শুনতে পাই। ভিডিওর এই পর্যায়ে আপনাদের জানাতে চাই এক নতুন ও মজাদার অনলাইন ক্যাসিনো সম্পর্কে, যার নাম বানজাই বেট। কেন বানজাই বেট আলাদা? এতে রোজ লক্ষ লক্ষ মানুষ খেলছে এবং প্রতিদিন প্রচুর নগদ অর্থ জিতছে। এখানে রয়েছে 3 লক্ষের অধিক অ্যাক্টিভ প্লেয়ার। এভিয়েটার, ক্রেজি টাইম, ফাঙ্কি টাইম, কয়েন ফ্লিপ, সুইট বানানজা, পোকার, স্লট, লাইভ ক্যাসিনো সবই এখানে আছে এবং খুব শীঘ্রই স্পোর্টস গেমও যুক্ত হবে। এছাড়া বিকাশ, নগদ এবং রকেট দিয়ে তাড়াতাড়ি ডিপোজিট ও উইথড্র করতে পারবেন। এরই সাথে 24 ঘন্টা 7 দিন সাপোর্ট তো থাকছে। তাই এখনই নতুন অফারে অংশগ্রহণ করুন। নিচের পিন কমেন্টে ক্লিক করে সাইন আপ করুন এবং প্রোমো কোড জুহিমাহি ব্যবহার করুন। প্রথম ডিপোজিটে 100% ওয়েলকাম বোনাস এবং 25,000 টাকা পর্যন্ত বোনাস প্লাস 200টি ফ্রি স্পিন পাবেন। এই সুযোগ মিস করবেন না। এখন চলুন গল্পে ফেরা যাক। এরপর আমরা মেয়েটিকে আহত অবস্থায় দেখতে পাই, যেখানে ও ভ্যাম্পায়ার বলে চিৎকার করছিল আর ওর ঘাট থেকে অনেকটা রক্ত বের হচ্ছিল। মুহূর্তের মধ্যে পুরো হস্টেলে এটা ছড়িয়ে পড়ে যে এখানে ভ্যাম্পায়ার এসেছে। ইহান তো ভয় পেয়ে দৌড়াচ্ছিল। তখনই ওর সঙ্গে জিওর দেখা হয়ে যায়। ও জিওকে জিজ্ঞাসা করে এত রাতে তুমি হস্টেলে কি করছো? জিও বলে ও তো এখানে ওয়াক করতে এসেছে। ইহান বলে এখন জগিং করা ছাড়ো আর তাড়াতাড়ি এখান থেকে পালাও, কারণ এখানে ভ্যাম্পায়ার এসেছে। এ কথা শুনে জিও তো হাসতে শুরু করে আর বলতে থাকে আমিও সেই ভ্যাম্পায়ারকে দেখতে চাই ও আমার থেকে বেশি শক্তিশালী কিনা। তবে ইহান তো অনেক বেশি ভয় পেয়েছিল। ও জিওকে নিয়ে সেখান থেকে পালাতে চায়, তবে জিওকে থামায় আর বলে এখন তুমি কোথায় যাচ্ছ? তুমি তো এই হস্টেলেই থাকো। এত রাত্রে তুমি যদি কোনো জায়গায় যেতে যাও তাহলে হয়তো এই ভ্যাম্পায়ার এসে তোমাকেই খেয়ে নেবে। এগুলো বলি জিওকে বিভিন্নভাবে ভয় দেখাতে থাকে। জিও বলে এত রাত্রে তোমার অন্যখানে যাওয়ার দরকার নেই, তুমি আমার বাড়িতে চলো, ওখানে তুমি একদম সেফ থাকবে। ইহান তো প্রথমে মানা করতে থাকে, কিন্তু মনে মনে ওরও অনেকটা বেশি ভয় লাগছিল যে এত রাতেও কোথায় যাবে, যেটা জিও বুঝতে পারে। জিও বলে হেজিটেট করার কোনো দরকার নেই, তুমি আমার সঙ্গে যেতে পারো। এটা বলেও জোর করে সেখান থেকে ইহানকে নিজের বাড়িতে নিয়ে যায়। তবে তখনই মুই ওদেরকে দেখে ফেলে।
মুইও জিজ্ঞাসা করে তুমি এত রাতে এখানে একটি মেয়েকে কেন নিয়ে এসেছো। মুইও তো জিওকে অনেক বেশি বকতে শুরু করে, যেটাতে ইহান এবার মুইওকে বলে এতে জিওর কোনো দোষ নেই, আসলে স্কুল হোস্টেলে কোনো একটি ভ্যাম্পায়ার চলে এসেছে যে কিনা একটি স্টুডেন্টকে কামড়িয়ে দিয়েছে। এই কারণে জিওর সেফটির জন্য ওকে এখানে নিয়ে এসেছে। যেটা শুনে মুইও বলে আচ্ছা তাহলে ভ্যাম্পায়ার থেকে বাঁচতে গিয়ে তুমি ভ্যাম্পায়ারের কাছে চলে এসেছো। এটা বলে ও নিজের বড় বড় দাঁতগুলো বের করে দেয়। ইহান তো এটা দেখে পুরোই শকড হয়ে যায়। ইহান তো ভয় পেয়ে তাড়াতাড়ি জিওর পিছনে লুকিয়ে পড়ে, যেটা দেখে মুইও বলে তুমি কার পিছনে লুকিয়েছো জানো, ও তো নিজেও একটা ভ্যাম্পায়ার। যেটাতে এবার ইহান তো জিওকে ভয় পেতে শুরু করে। জিওকে বলে আমাকে ভয় পাওয়ার কোনো দরকার নেই, আমি তোমার কোনো রকম ক্ষতি করব না, আর তাছাড়া আমরা মানুষদের কোনো রকম ক্ষতি করি না। যেটা শুনে মুইও বলে তুমি মিথ্যা কেন বলছো, আমাদের প্রধান খাদ্যই তো মানুষের রক্ত, তাহলে কি করে আমরা মানুষদের ক্ষতি করি না। মূলত এগুলো ইহানকে ভয় দেখানোর জন্য বলছিল, যেটাতে জিও এবার রেগে যায় আর বলে ওকে ভয় দেখানো বন্ধ করুন। জিও সেখান থেকে ইহানকে নিয়ে ওর রুমে চলে আসে। ও ইহানকে ওর রুমটি দেখিয়ে দেয়। ইহান তখন ওকে ধন্যবাদ জানায়। জিও বলে ধন্যবাদ জানানোর দরকার নেই, তুমি এখন রেস্ট নাও। এটা বলে জিও সেখান থেকে চলে যায়। ইহান সেখানে বসে কিছু একটা ভাবতে থাকে। কিছুক্ষণ পর ও সেখানে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা ইহানের যখন ঘুম ভাঙে তখন ও জিওর সঙ্গে কথা বলতে আসে। ও এখানে জিওকে আবারও ধন্যবাদ জানায়, যেটাতে জিও বলে ধন্যবাদ জানানোর দরকার নেই, তোমাকে আগেও বলেছি। জিও ইহানকে বলে আমি তোমাকে একটি চিহ্ন দিতে চাই, কারণ আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি আর আমি চাই না যে তুমি অন্য কারোর হও। এটা বলে ও তখন ইহানের ঘাড়ে বাইট করে আর বলে এই চিহ্নটি আমার, এখন থেকে তুমি শুধু আমার, অন্য কেউ তোমার দিকে নজর দেওয়ার আগেও 10 বার ভাববে। এটা বলে জিও সেখান থেকে চলে যায়। ইহান তো কিছুই বুঝতে পারছিল না যে হঠাৎ করে জিওকে এভাবে বাইট কেন করলো। ওর তো তার সাথে অনেক বেশি ভয়ও করছিল। এদিকে আমরা মুইওকে মুইয়ান নামে একটি ভ্যাম্পায়ারের সাথে কথা বলতে দেখি, যেখানে ওরা ডিসকাশন করছিল যে ওরা তো কোনো মানুষের উপরে আক্রমণ করেনি বা মানুষের কোনো ক্ষতি করেনি, তাহলে সেই ভ্যাম্পায়ার কে যে মানুষদের ক্ষতি করছে। মুইও বলতে থাকে কোথায় আবার ওরা চলে আসলো না তো, যেটাতে ওরা দুজনই ঘাবড়ে যায়। এদিকে আমরা সেই ভ্যাম্পায়ারকে দেখতে পাই যে ওই মেয়েটিকে কামড়ে দিয়েছিল। ও এখানে একটি ছেলের সঙ্গে কথা বলছিল, তবে ছেলেটির মুখ আমাদেরকে ভালো করে দেখানো হয় না। এদিকে আমরা ইহানকে দেখতে পাই যে ব্রেকফাস্ট করার জন্য নিচে আসে। তখন ও খেয়াল করে যে মুইও তো নিজের হাতে ব্রেকফাস্ট বানাচ্ছে, তাই ও তখন মুইওর কাছে যায়। মুইওকে ব্রেকফাস্ট টেবিলে বসতে বলে, কিন্তু ও বলে আমিও আপনাকে সাহায্য করতে চাই। এটা বলে ও মুইওকে সাহায্য করতে থাকে। মুইও তখন ওকে খাবার টেস্ট করার জন্য দেয়। এতে ইহান বলে খাবারটা অনেক টেস্টি হয়েছে। কিছুক্ষণ পর সেখানে সবাই ব্রেকফাস্টের জন্য চলে আসে, যেখানে জিও সবাইকে বলে এখন থেকে ইহান ওদের সঙ্গে এখানেই থাকবে, ইহানও এখন থেকে ওদের ফ্যামিলির একজন সদস্য। তবে এই কথা শুনে শুনতে একদমই খুশি হয় না। তখনই জিসে ওকে বলে যদি তুমি খাবার খেতে না যাও তাহলে খাবারগুলো ওয়েস্ট করো না, আমাকে দিয়ে দাও। এতে শুন আরো বেশি রেগে যায় আর বলে সব খাবার তুমি নিজেই খেয়ে নাও। এটা বলে ওখান থেকে চলে যায়। কিন্তু আমরা শুনকে পরে গ্যারেজে আসতে দেখি, যেখানে ওই বাইকটি নষ্ট করে দেয় যে বাইকে করে ওর স্কুলে যায়। এরপর স্কুলের সময় হলে জিও ইহানকে নিয়ে সেখানে চলে আসে, তবে ও দেখতে পায় বাইকটা তো নষ্ট হয়ে গিয়েছে। ইহান তখন বলে চলো আমরা কার্ড দিয়ে যাই। এতে জিও রাজি হয়ে যায়। ওরা যখন স্কুলে পৌঁছায় তখন জিও নিজের জন্য আর ইহানের জন্য একটি চকলেট নিয়ে আসে। তবে যখন ওই চকলেটটি খেতে যাচ্ছিল তখনই শুন বারবার সে একটি কেচি দিয়ে ওই চকলেটটি কেটে দিচ্ছিল। জিও রেগে জিজ্ঞাসা করে এসব তুমি কি করছো। শুন বলে আমার ইচ্ছে হয়েছে তাই করেছি। এটা বলে সেখান থেকেও চলে যায়। এদিকে আমরা ওই খারাপ ভ্যাম্পায়ার লিওকে দেখতে পাই, যে একটি বাড়ি আসে নিজের দ্বিতীয় শিকার খোঁজার জন্য। তখনই ওর কাছে একটি মেয়ে চলে আসে যে ওর উপরে লাইন মারতে থাকে। এটা দেখে লিও এবার একটি মুচকি হাসি দেয়। সিন এখানেই কাট হয়। আমরা এরপর ওই মেয়েটির গুমরানোর আওয়াজ শুনতে পাই। দেখা যায় লিও একটি রুমের ভিতরে নিয়ে ওই মেয়েটির পুরো রক্ত চুষে নিয়েছে আর মেয়েটি সেখানেই মারা গিয়েছে। লিও একটি হার্টলেস ভ্যাম্পায়ার আর ওই খারাপ ভ্যাম্পায়ারদের মধ্যে একজন। এদিকে আমরা ইহানকে মন খারাপ করে বসে থাকতে দেখি। তখন সেখানে জিও এসে জিজ্ঞাসা করে তোমার মন খারাপ কেন। ও জিওকে বলে ওর বাবার কথা ওর খুব মনে পড়ছে আর ওর বাবার ফোনও তুলছে না। এতে জিও বলে মন খারাপ করার দরকার নেই, আমি তোমাকে তোমার বাবার সঙ্গে দেখা করতে নিয়ে যাব। যেটা শুনে ইহান অনেক খুশি হয়ে যায়। জিও বলে কিন্তু তার বদলে আমাকে কিছু একটা দিতে হবে। ইহান বলে কি দিতে হবে। এতে জিও তখন সোজা গিয়ে ওর ঘাড়ে আরেকটি বাইট করে দেয়
আর বলে এটাই চাচ্ছিলাম। এরপর আমরা জিসেকে দেখতে পাই। এমনিতেও একটু পেটুক টাইপের ছিল, আর এখানে একটি মেয়েকে দেখে ওর রক্তের পিপাসা বেড়ে যায়। ও মেয়েটিকে পজেস করে নিজের কাছে নিয়ে আসে আর মেয়েটির রক্ত চুষতে শুরু করে, কিন্তু সময় মতো সেখানে মুইও চলে আসে আর ওকে আটকায়। মুই ওকে বলে আমরা এভাবে মানুষদের ক্ষতি করতে পারি না, এটা বলে ওখান থেকে জিসেকে নিয়ে যায়। কিছুক্ষণ পর সেখানে অনেকগুলো লোক জমা হয়ে যায় ওই মেয়েটির সামনে। যখন ওরা দেখতে পায় যে মেয়েটির ঘাড়ে ভ্যাম্পায়ারের কাটা চিহ্ন, তখন ওরা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এখন পুরো শহরে এটা ছড়িয়ে পড়েছিল যে ভ্যাম্পায়ারের আতঙ্ক দিন দিন বেড়ে যাচ্ছে। ক্লাসে ম্যাডাম ওদেরকে একটু সাবধানে থাকতে বলে আর বলে যে ভ্যাম্পায়াররা দিন দিন আরো বেশি আতঙ্ক ছড়াচ্ছে, যেটাতে এবার জিও তো অবাক হয় যে ওরা তো কিছুই করেনি, তাহলে এসব কেন হচ্ছে। যাই হোক, ক্লাসে একটি নতুন ছেলে আসে, ওর নাম তাও। তাও সোজা গিয়ে ইহানের পাশে বসে, যেটা দেখে জিওর তো একদমই সহ্য হয় না। ও তো মনে মনে রাগে ফুঁসছিল। ক্লাস শেষ হয়ে গেলে তাও সেখান থেকে যেতে যায়। জিও তো সামনে পা দিয়ে রাখে যাতে তাও সেখান থেকে পা বেঁধে পড়ে যায়, তবে তাও বুদ্ধি করে ওর পায়ের উপরেই পাড়া দেয়। আর জিওকে বলি তুমি ডালে ডালে চললে আমি পাতায় পাতায় চলি, তাই আমার সঙ্গে পাঙ্গা নিয়ে লাভ নেই। এটা বলে যখন ওখান থেকে যেতে যাবে তখন শুনে সে ওর পায়ের উপর পাড়া দেয় আর বলে তুমি আমার ভাইয়ের সঙ্গে এটা ঠিক করনি, এর পরের বার থেকে যদি এমন করো তাহলে তোমার জান আমি নিয়ে নেব। এরপর আমরা ওদের চারজনকে ব্যাডমিন্টন খেলতে দেখি। তাও সেখানে বসে ওদেরকে দেখছিল। তখন সেখানে মুইয়ান চলে আসে। মুইয়ান তাও এর হাত স্পর্শ করে বুঝতে পারে ও একটি ভ্যাম্পায়ার হান্টার, আর তার সাথে এটাও জানতে পারে ছোটবেলায় ওর পরিবার ভ্যাম্পায়ারদের হাতে মারা গিয়েছিল, এ কারণে ও ভ্যাম্পায়ারদের ঘৃণা করে। মুইয়ান তখন তাওকেও বলে ছোটবেলায় ওর ভাই ভ্যাম্পায়ারদের হাতে মারা গিয়েছিল, এই কারণে ও ভ্যাম্পায়ারদের ঘৃণা তো করে, কিন্তু এটাও বিশ্বাস করে যে এখনো ভালো ভ্যাম্পায়ার আছে যারা মানুষদের ক্ষতি করে না। তাই ও নিজেও একজন ভ্যাম্পায়ার হয়েছে যাতে ওর ভাইয়ের খুনিদের শাস্তি দিতে পারে। মুইয়ান তাওকে বলে জিসে, শুন, মুইউ এরা খুবই ভালো ভ্যাম্পায়ার, এরা কোনো মানুষদের ক্ষতি করে না, তাই তুমিও ওদের ক্ষতি করো না। তাও এতে রাজি হয়। এরপর বাড়ির সিন দেখানো হয়, যেখানে মুইও তো জিসেকে অনেক বকছিল আর বলছিল ওই মেয়েটার রক্ত এভাবে চোষা তোমার উচিত হয়নি, তোমার নিজের উপরে কন্ট্রোল আনা উচিত। জিসে বলতে থাকে আমি কি করব, আমার তো অনেক বেশি খিদে পেয়েছিল, এই কারণেই করেছি। কিন্তু তারপরও মুই ওকে বকতে থাকে। এটা দেখে ইহান তখন জিসেকে বলে কোনো সমস্যা নেই, তুমি চাইলে আমার রক্ত চুষতে পারো, আমি কিছুই বলবো না। এটা শুনে জিসে খুশি হয়ে যায় আর বলে সত্যি তুমি তোমার রক্ত দেবে। কিন্তু তখনই জিও রেগে যায় আর বলে ইহানের থেকে দূরে থাকো, ইহান শুধুমাত্র আমার, আর ওর রক্ত চোষার কথা তুমি মাথায়ও আনবে না। এখন খাওয়ার সময় এত শোরগোল শুনে শুনে তো অনেক বেশি রাগ হয়। শুন সেখান থেকে খাবার ছেড়ে চলে যায়, যেটাতে ইহান এবার ওর পিছন পিছন যায়। ইহান শুনকে বলে দেখো আমি জানি যে তোমার আমার জন্য অনেকটা সমস্যা হচ্ছে, কিন্তু আমি সত্যি বলছি যে আমি তোমাদের কোনো রকম ক্ষতি চাই না, তোমাদের ভালোই চাই। শুন বলে ও আচ্ছা, তাহলে কি তুমি দেবে তোমার রক্ত আমাকে খেতে? ইহান বলে অবশ্যই, তুমি চাইলে খেতেই পারো। এতে তখন শুন নিজে বড় বড় দাঁত বের করে ও রক্ত চুষতে শুরু করে, কিন্তু ও বেশি রক্ত খায় না। ও ইহানকে বলে তুমি কি মরতে চাও? নিজেকে বেশি দয়ালু দেখাতে গিয়ে দেখবে কোন দিন আমার হাতেই মরে গিয়েছো। এটা বলে ওখান থেকে ওকে চলে যেতে বলে। ইহান সেখান থেকে চলে গেলে সেখানে লিও চলে আসে, আর এখানে আমরা জানতে পারি লিও আগে ওদের এই পরিবারের একজন সদস্য ছিল, কিন্তু যেহেতু ও মানুষের রক্তের প্রতি অনেক বেশি দুর্বল, সেহেতু এখান থেকে চলে গিয়েছে, কারণ ও ওদের রুল মানতে পারবে না আর মানুষদের রক্ত খাবে। লিও এখানে শুনকে ভুল বোঝাতে শুরু করে আর বলতে থাকে তুমি আমার দলে চলে এসো। এখন তো তুমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসতে, অর্থাৎ তোমার ভাই জিউ, সে তো অন্য একটি মেয়ে পেয়ে গিয়েছে, এখন সে আর তোমাকে ভালোবাসে না, তোমার বিষয়ে কেয়ারও করে না। তবে জিও বলে তুমি চুপ থাকো, আমার ভাই আমাকে ভালোবাসে আর এটা আমি বিশ্বাস করি। এদিকে দেখানো হয় ইয়ান যখন ঘরে আসে তখন নিজের চুল দিয়ে ওর ক্ষত চিহ্ন লুকোনোর চেষ্টা করে, তবে সেটা জিও দেখে ফেলে। জিও এতে বুঝতে পারে এটা শুনের কাজ, তখন অনেক বেশি রেগে যায়। শুন যখন সেখানে আসে তখন ও শুনকে অনেক বেশি কথা শোনায়, যেটা শুনে এবার শুনেরও অনেক বেশি খারাপ লাগে। শুন বলতে থাকে এই মেয়েটার জন্য তুমি আমাকে কথা শোনাচ্ছ। শুন জিওকে বলে ওর থেকে আমি যতটা রক্ত নিয়েছি ততটা রক্ত তুমি আমার কাছ থেকে নিয়ে নাও, কিন্তু জিও বলে তুমি কি পাগল হয়ে গিয়েছো? এটা বলে ও শুনের উপর রাগ করে সেখান থেকে ইহানকে নিয়ে চলে যায়। এরপর দেখানো হয় শুন ঠান্ডা মাথায় জিওর সঙ্গে কথা বলতে আসে আর এখানে ওর কাছে ক্ষমা চায়, তবে জিওকে কিছুতেই ক্ষমা করতে চাচ্ছিল না। এটা দেখে তখন শুন সেখানে থাকা সুইমিং পুলে লাফ দেয়, আসলে ও সাঁতার জানতো না, যেটা দেখে এবার জিওকে বাঁচিয়ে আনে। জিও বলে তুমি কি পাগল হয়ে গিয়েছো? শুন বলে তুমি আমাকে ক্ষমা করছিলে না, এ কারণেই আমি লাফ দিয়েছি, এখন তো আমাকে ক্ষমা করেছো। কিন্তু এ কথার কোনো উত্তর না দিয়ে জিও সেখান থেকে চলে যায়।
এরপরের সিনে রাতের বেলা আমরা জিওকে একটি বার থেকে বের হতে দেখি। তখন সেখানেও একটি মহিলাকে দেখতে পাই। মহিলাটিকে দেখে জিও অনেক বেশি অবাক হয়ে যায়। জিও মহিলাটিকে দাজি বলে ডাকতে থাকে। এখন এই দাজিকে সেটা তো তোমরা পরে জানতে পারবে। জিও ওই মহিলাটির পিছু করতে করতে একটি জায়গায় এসে পৌঁছায়। ঠিক তখনই ওর হাতে একটি রূপোর বুলেট এসে লাগে। এখন তোমাদেরকে এই রূপোর বুলেট সম্পর্কে একটু জানাই। এটা মূলত ভ্যাম্পায়ার হান্টাররা ব্যবহার করে থাকে, কারণ এই বুলেট দিয়ে ভ্যাম্পায়ারদের মারলে এই বুলেটটা ওদের শরীরে একটি বিষক্রিয়ার মতো কাজ করে। এদিকে অনেক বেশি রাত হয়ে গিয়েছিল, তাই সবাই মিলে জিওর জন্য অপেক্ষা করছিল, কারণ আজকে ওরা সবাই একসাথে ডিনার করবে। কিন্তু অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও জিওর না আসায় ওরা তো এবার চিন্তিত হয়ে পড়ে। ঠিক তখনই জিও সেখানে আহত অবস্থায় চলে আসে। সবাই মিলে তখন জিওকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। মুইয়ান এখানে জিওর চিকিৎসা করতে থাকে। ও বলতে থাকে যে এই রূপোর বুলেট তো ওর উপরে অনেক বেশি খারাপ প্রভাব ফেলবে। মুইয়ান মনে মনে এটা ভাবতে থাকে এটা কে করতে পারে কোথাও, তাও আবার এটা করলো না তো। তখন সবাই মিলে ওকে জিজ্ঞাসা করে তুমি এত কি ভাবছো, কিছু কি বুঝতে পেরেছো? কিন্তু মুইয়ান ওদেরকে কিছু জানায় না। মুইয়ান একটু সাইডে এসে তাওকে মেসেজ করে, বলে জিওকে কি তুমি মেরেছো? তাও বলে পাগল হয়ে গিয়েছো নাকি, আমি কেন ওকে মারতে যাব? তবে মুইয়ানের কেন জানি না তাওয়ের উপরেই সন্দেহ হতে থাকে। যাই হোক, এদিকে দেখানো হয় যে জিওর অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল। সাধারণত ভ্যাম্পায়ারদের গায়ে এই রূপোর বুলেট লাগলে ওরা বেশিক্ষণ সার্ভাইভ করতে পারে না। তবে জিও এতক্ষণ সার্ভাইভ করেছে কারণ গুলিটি ওর হাতে লেগেছে, অন্য কোনো সেন্সিটিভ জায়গায় লাগেনি। জিওর অবস্থা এরকম খারাপ হতে দেখে শুন এবার সহ্য করতে পারছিল না, তাই শুন তখন ওর হাতটি ধরে নেয় আর নিজের মধ্যে ওই পয়জনগুলো ট্রান্সফার করতে থাকে। শুন জিওর ভিতর থেকে অর্ধেক পয়জনই শুষে নেয়। এখন ওদের দুজনের মধ্যে অল্প অল্প করে পয়জন আছে। কিছুক্ষণ পর জিওর জ্ঞান ফেরে। জিও শুনকে বলে তোমার এটা করা উচিত হয়নি। শুন বলে আমি তোমার ভাই হই, এটুকু কাজ তো তোমার জন্য করতেই পারি। যেহেতু জিও এখন অনেক বেশি দুর্বল ছিল, তাই ইহান তখন ওর হাতটি এগিয়ে দেয় আর জিওকে বলে তুমি চাইলে আমার রক্ত খেতে পারো। এতে জিও তখন ওর রক্ত খেয়ে নেয়। আচ্ছা তোমরাই বলো তো, রক্ত খাওয়ানো কি মজার কাজ? না মানে আমি একবার ট্রাই করতাম আর কি। এই মেয়েটা রক্ত খাইয়ে যে কি মজা পায় সেটাই আমি বুঝলাম না। তো যাই হোক, মহারানী যেহেতু রক্ত দিয়েছে তাই তো এখন দুর্বল ছিল, তাই মুয়ান ওকে রুমে নিয়ে আসে রেস্ট নেওয়ার জন্য। ওখানে ও মুয়ানকে জিজ্ঞাসা করে এই দাজিকে, যার কথা বারবার জিও বলছিল। মুয়ান তখন ওকে বলতে শুরু করে কিছু বছর আগে ওদের পরিবারে লিংইউ নামের একজন সদস্য ছিল, যে শুন আর জিওকে অনেক বেশি হিংসা করত, কারণ ওদের যে মা ছিল সে জিও আর শুনকেই বেশি ভালোবাসতো। তাই ও একদিন এখান থেকে উধাও হয়ে যায় হঠাৎ করে। আর ওর একটি বোন ছিল দাজি, যে অন্য একটি ভ্যাম্পায়ারের সঙ্গে পালিয়ে যায়। তবে ওই ভ্যাম্পায়ার কে তা এখনো জানা যায়নি, আর তার কোনো খোঁজও পাওয়া যায়নি। ইহান আর কিছু জিজ্ঞাসা করবে, তবে মুয়ান তার আগে ওকে নিষেধ করে আর বলে এর থেকে বেশি আমি আর তোমাকে কিছু জানাতে পারবো না। ইহান মুয়ানকে বলে তুমি জানো জিও বলেছে আমার রক্ত নাকি অনেক বেশি মিষ্টি। মুয়ান বলে আচ্ছা তাই নাকি? ইহান বলে যদি তোমার বিশ্বাস না হয় তাহলে তুমি খেয়ে দেখতে পারো। এতে মুয়ান তখন ওর রক্ত খায়। আমাদেরকে শুন আর জিওকে দেখানো হয় দুই ভাইয়ের মধ্যে এখন সবকিছু ভালোই চলছিল। পরের দিনে আমরা ইহানকে স্কুলে আসতে দেখি। যেহেতু জিও আর শুন অসুস্থ ছিল তাই ওরা এখানে আসেনি। তখনই তাও খেয়াল করে যে ইহানের গলায় ভ্যাম্পায়ারের দাঁতের চিহ্ন। ওই বিষয়ে সরাসরি ইহানের কাছে জিজ্ঞাসা করে, তবে ইহান ওকে মিথ্যা বলে দেয় যে এটা নাকি একটি অ্যাক্সিডেন্টের কারণে হয়েছে। তবে তাও স্পষ্টই বুঝতে পারে যে এটা ভ্যাম্পায়ারের দাঁতের চিহ্ন। এরপর তাও মুয়ানের সঙ্গে দেখা করতে আসে। তবে মুয়ান এখানে ওর সাথে কথা বলছিল না। তাও এর মনে হয় মুয়ান হয়তো ওর উপরে এখনো রেগে আছে। ও মুয়ানকে বলে সত্যি আমি জিওর কোনো রকম ক্ষতি করিনি। যদি তোমার বিশ্বাস না হয় তাহলে তুমি আমাকে স্পর্শ করে আমার অতীত সম্পর্কে আবারও একটু জেনে নিতে পারো। কিন্তু তারপরও মুয়ান ওর সঙ্গে কোনো রকম কথা বলে না, কারণ ও আগে থেকে জেনে ফেলেছিল তাও এসব কিছুই করেনি। তারপরও একটু ইগো তো দেখাতেই হবে। এদিকে মুইও শুন আর জিওর জন্য একটি স্যুপ বানায়। স্যুপটা দেখে ওদের খাওয়ার ইচ্ছা মরে যায়। মুইও বলে এটা তোমাদেরকে খেতেই হবে, যেহেতু এখন তোমরা অসুস্থ, আর এটা আমি নিজের স্পেশাল রেসিপি দিয়ে বানিয়েছি। শুন বলে এসব আমি খেতে পারবো না, কিরকম কালো পটির মতো দেখতে। তবে তারপরও মুই ওদের কোনো কথা শুনতে রাজি হয় না। না খেলে আজকে তোমাদের কপালে দুঃখ আছে। এতে ভয়ে ভয়ে ওরা নাক মুখ বন্ধ করে সেই স্যুপটি খেয়ে নেয়। তবে তারপরও অর্ধেক বাকি ছিল। অর্ধেক খেয়ে জিও তো নাটক করতে শুরু করে যে ও আর বাঁচবে না। এটা বলেও সেখানেই মরা নাটক করতে থাকে। যারা দেখে মুইও বলে যখন তুমি মরে গিয়েছো তাহলে বাকি স্যুপটাও তোমার মুখের ভিতরে ঢুকিয়ে দিই। এটা শুনেই তো ও লাফিয়ে উঠে পড়ে আর বলতে থাকে আরে না না, এত সুন্দর স্যুপ খাওয়ানোর জন্য তোমাকে ধন্যবাদ, এখন আমরা এখান থেকে যাই।
যেটা শুনে মুইও বলে যখন তোমার এত ভালোই লেগেছে তাহলে আর এক বাটি খেয়ে নাও। এটা বলার সাথে সাথে ওরা দুজনই সেখান থেকে পগার পার হয়ে যায়। এদিকে দেখানো হয় মুয়ানের পিছনে একটি মেয়ে লেগেছিল। আসলে মেয়েটি ওর সঙ্গে ডেট করতে চাচ্ছিল। মুয়ানের তো মন চাচ্ছিল এই মেয়েটার ঘাড় মটকেও রক্তগুলো চুষে নিতে, কিন্তু ও কিছু করতে পারছিল না। তখন ওই পথ দিয়ে ইহান যাচ্ছিল, যেটা দেখে মুয়ান তখন ইহানকে নিজের কাছে টেনে নেয় আর সবার সামনে বলে যে ইহান নাকি ওর গার্লফ্রেন্ড। এটা বলে ওখান থেকে চলে যায়। একটু দূর আসতে ও ইহানকে নিজে থেকে দূরে সরায় আর বলে তুমি আবার ভুল ভেবো না, আমি তো ওই মেয়েটির হাত থেকে বাঁচার জন্য মিথ্যা বলেছি। ইহান বলে কোনো ব্যাপার না, আমি বুঝতে পেরেছি। ইহান এখানে বলে তোমার হেল্প তো আমি করতেই পারি, আমরা দুজন তো এখন থেকে বন্ধু। যেটা শুনে মুয়ান বলে না, আমি কারোর বন্ধু হতে চাই না। ইহান বলে কেন হতে পারি না, আমরা তো এখন সবাই এক ফ্যামিলিতেই থাকি, তাহলে বন্ধু তো হতেই পারি। মুয়ান তখন ইহানের হাত ধরে আর ওকে নিজের অতীত দেখায় যে কিভাবে ওর ভাই মারা গিয়েছিল। মুয়ান বলে তখন থেকে আমি নিজে কোনো রকম বন্ধু বানাতে চাই না, কারণ আমি ভয় পাই তারাও যদি আমার ভাইয়ের মতো আমাকে ছেড়ে চলে যায় তাহলে আমার কি হবে। ইহান বলে কিন্তু ওগুলো তো অতীত ছিল, অতীত ভুলে এখন তোমার বর্তমান নিয়ে ভাবা উচিত। তবে তারপরও মুয়ান ওকে নিষেধ করে। এদিকে আমরা তাওকে নিজের বসের সাথে কথা বলতে দেখি, অর্থাৎ ভ্যাম্পায়ার হান্টারদের বস। ওর বস ওকে বলে তুমি কেন ভ্যাম্পায়ারদেরকে মারছো না। এতে তাও বলে কারণ আমি এখন ওদের বিরুদ্ধে কোনো প্রমাণ পাইনি যে ওরা কোনো মানুষদেরকে মেরেছে, এই কারণে আমি ওদের উপরে আক্রমণ করতে পারছি না। ওর বস বলে সব থেকে বড় কথা হচ্ছে ওরা ভ্যাম্পায়ার, আর ভ্যাম্পায়ারদের মারতে কোনো রকম প্রমাণের দরকার হয় না। তুমি হয়তো ভুলে যাচ্ছ যে তোমার পরিবারকে কারা মেরেছে। তাও বলে আমি জানি যে আমার পরিবারকে ভ্যাম্পায়াররা মেরেছে, তবে এটাও বিশ্বাস করি যে এখনো ভালো ভ্যাম্পায়াররা আছে। কোনো প্রমাণ ছাড়া আমি ওদের উপরে আক্রমণ করব না, তাহলে ওদের আর আমার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। এদিকে দেখানো হয় যে লিংইউ আসছে শুনের সঙ্গে দেখা করতে। লিংইউ শুনকে বলে তোমার মা কোথায় আছে আমি জানি, যদি তুমি তোমার মায়ের সাথে দেখা করতে চাও তাহলে ইহানকে আমার হাতে তুলে দাও। আমি জানি যে এমনিতেও তুমি ইহানকে বেশি একটা পছন্দ করো না, এতে সব দিক থেকে তোমারই সুবিধা হবে। তুমি তোমার মাকেও খুঁজে পার, নিজের পথের কাঁটাকেও সরাতে পারবে। শুন তখন চিন্তায় পড়ে যায় যে ওর কি করা উচিত। এদিকে আমরা ইহান আর জিওকে দেখতে পাই। জিও এখানে ইহানকে নিয়ে ওর বাবার সাথে দেখা করানোর জন্য যাচ্ছিল, কিন্তু রাস্তার মাঝখানে ও তো নাটক করা শুরু করে যে ওর নাকি খুব খিদে পেয়েছে আর শরীরটা অনেক দুর্বল লাগছে। ও ইহানকে বলে ওর রক্ত খেতে দিতে। ইহান প্রথমে রাজি হতে চাচ্ছিল না, কারণ ওর বাবা যদি একবার দেখে ফেলে তাহলে খুব মুশকিল হয়ে যাবে, কিন্তু তারপরও জিও অনেক বেশি নাটক করছিল, তাই ও রাজি হয়ে যায়। এরপর জিও রক্ত খায়। কিছুক্ষণ পর ওরা ইহানের বাড়িতে চলে আসে। ইহান বাড়িতে ঢুকে নিজের বাবাকে খুঁজতে শুরু করে, তবে নিজের বাবাকেও কোথাও খুঁজে পায় না। ইহান নিজের বাবার রুমে যায়, তখন সেখানেও তাওয়ের মতো কাউকে একজনকে দেখতে পায় যে ওকে দেখা মাত্রই সেখান থেকে পালিয়ে যায়। ইহান মনে মনে ভাবতে থাকে ওটা তাও নাকি অন্য কেউ। তখন সেখানে জিও চলে আসে। ইহান জিওকে সবকিছু জানায়। এরপর জিও বাইরে আসে, সেখানেও বাগানে পাতার ভিতরে রক্ত লেগে থাকতে দেখে। এটা দেখে জিও অবাক হয়ে যায়। জিও ইহানকে জিজ্ঞাসা করে তোমার বাবা এরকম কি প্রত্যেকবারই উধাও হয়ে যায়। ইহান বলে হ্যাঁ, ছোটবেলা থেকে ওর বাবা হঠাৎ করে উধাও হয়ে যায়। ইহান ছোটবেলা থেকে এরকম একা একাই অভ্যস্ত রয়েছে, ও নিজেও জানে না যে ওর বাবা কি এমন কাজ করে যার কারণে তাকে মাঝে মাঝে এরকম উধাও হয়ে যেতে হয়। এটা শুনে জিও কিছু একটা ভাবে আর ইহানকে বলে চলো আজকে আমরা এখান থেকে চলে যাই, অন্য কোনো দিন আসবো তোমার বাবার সাথে দেখা করতে। এতে ইহানও রাজি হয়ে যায়। ওরা দুজনের পর বাড়িতে চলে আসে, যেখানে ইহান সবাইকে সবটা জানায় যে আজকে ওর বাড়িতে ও তাওয়ের মতো একজনকে দেখেছে। এটা শুনে মুয়ান তখন ভাবতে শুরু করে তাও আবার ওখানে কেন গিয়েছিল। পরের সিন আমাদেরকে দেখানো হয় ইহান আর শুন দুজনে একটি সুইমিং পুলে ডুবে যাচ্ছিল। শুনও সাঁতার জানতো না, ইহানও সাঁতার জানতো না। তখন সেখানে জিও চলে আসে। জিও সেখান থেকে ইহানকে বাঁচিয়ে নিয়ে চলে যায়, তবে ও শুনকে বাঁচায় না, যেটা দেখে শুনের তো মন ভেঙে যায়। তখনই হঠাৎ করে শুনের ঘুম ভেঙে যায়। আসলে এতক্ষণ ও স্বপ্ন দেখছিল। শুন ভাবতে থাকে ধীরে ধীরে জিও ইহানের প্রতি এতটাই দুর্বল হয়ে পড়ছে, কোনো না কোনো দিনই স্বপ্নটাই না সত্যি হয়ে যায়। এরপরও নিজেকে শান্ত করার জন্য বাইরে চলে আসে। ও একটি ঘরে দেখতে পায় সেখানে তো লিংইউ এসেছে। লিংইউকে এখানে দেখে অনেক বেশি অবাক হয়ে যায় আর বলে তুমি আমাদের বাড়িতে কি করছো। লিংইউ বলে এটা তো আমারও বাড়ি, আমি চলে গিয়েছি তাতে কি হয়েছে, এখন ওই বাড়ির উপরে আমার অধিকার আছে। লিংইউ শুনকে আবারও জিজ্ঞাসা করে তো তুমি আমার অফারের ব্যাপারে কি ভেবেছো, তুমি কি তোমার মাকে ফেরত চাও না, তাহলে ইহানকে আমার হাতে তুলে দাও। শুনে এবার কিছুক্ষণ ভাবার পরে এতে রাজি হয়ে যায়। যেহেতু ইহানের কিছু হয়ে গেলে ওর কোনো যায় আসে না, তার উপরে আবার ওর মাকে ফেরত পাবে। কয়দিন আমরা জিওকে দেখতে পাই, যেহেতু এখানে তাওকে জিজ্ঞাসা করছিল তুমি ইহানের বাড়িতে কি করছিলে। জিও সন্দেহ হচ্ছিল ওটা আসলে তাওই ছিল, কিন্তু তাও বলে আমি কেন ইহানের বাড়িতে যাব,
আমি ওখানে যাইনি। তাওকে স্বীকার না করতে দেখে জিও রেগে যায় আর ওকে এবার মারতে শুরু করে। তারপরও তাও তো কিছুই বলছিল না। তখনই সেখানে মুয়ান চলে আসে। মুয়ান কোনো মতে জিওকে থামায়। ও বলে, তুমি কেন ওকে মারছো? জিও বলে, ও ইহানের বাড়িতে গিয়েছিল। ইহানের বাবার উধাও হওয়ার পিছনে হয়তো ওর হাত আছে। মুয়ান বলে, তোমার কাছে কোনো প্রমাণ নেই, তাই এই প্রমাণ ছাড়া তুমি কথা বলতে পারো না। জিও তারপরও মানতে না চাইলে ও জিওকে স্ট্যাচু বানিয়ে দেয়। মুয়ান তাড়াতাড়ি তাওকে সেখান থেকে চলে যেতে বলে। তাও যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখনই সেখানে ইহান চলে আসে। ইহান তাওকে এরকম আহত দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। তখন সেখানে জিও চলে আসে। জিওকে দেখে এবার ইহান বুঝতে পারে তাওয়ের এই অবস্থার জন্য জিও দায়ী। জিও ইহানকে তাওয়ের থেকে দূরে থাকতে বলে আর বলে, তোমার বাবার উধাও হওয়ার পিছনে হয়তো এরই হাত আছে। তুমি তো ওকে ওখানে দেখেছিলে। এতে ইহান বলে, আমি ওকে স্পষ্টভাবে দেখিনি, আর আমি বিশ্বাসও করি না যে ওটা তাও ছিল। আমি শুধু এটা অনুমান করেছি। ইহান জিওর উপর অনেক বেশি রেগে যায় আর ওকে অনেকটা কথা শুনিয়ে তাওকে নিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু এরপর যখন ইহান বাড়িতে আসে তখন ওর অনেক বেশি গিল্টি ফিল হতে থাকে। ওর মনে হতে থাকে হয়তো জিওকে ও একটু বেশি বলে ফেলেছে। তখন সেখানে জিও চলে আসে। ইহান জিওর সঙ্গে কথা বলতে চাইলে জিও ওর সঙ্গে কোনো রকম কথা বলে না আর ওকে ইগনোর করে চলে যায়, যেটা দেখে এবার ইহানের মন খারাপ হয়ে যায়। ইহানের মন খারাপ ছিল এই কারণে সুনোর সঙ্গে কথা বলতে আসে। এখানে ওরা দুজন একসাথে অনেক কথা বলতে থাকে। কথায় কথায় সুনোর মার ব্যাপারে ইহানকে সবকিছু জানিয়ে দেয়, যে ছোটবেলায় ওর মা কোথাও উধাও হয়ে গিয়েছে, তখন থেকে ওর মাকে খুঁজে পায়নি। ইহানও বলে ওরও কোনো মা নেই, জন্মের পর থেকে ওর মাকে দেখেনি। এখন সুনেরও তো ইহানের প্রতি অনেকটা মায়া জন্মে গিয়েছিল। ও ভাবতে থাকে কি করে ও লিঙ্গুর হাতে ইহানকে তুলে দেবে। রাতের বেলা ওরা একসাথে বাড়িতে যাচ্ছিল, তখনই সেখানে লিংইউ চলে আসে। লিংইউ শুনকে বলে ইহানকে ওর হাতে তুলে দিতে, কিন্তু শুন এটা করতে চাচ্ছিল না। ও ইহানকে নিয়ে পালানোর চেষ্টা করে, যেটা দেখে লিংইউ আবার ওর উপরে আক্রমণ করে। শুনকে বাঁচাতে গিয়ে ইহান সামনে চলে আসে, যার কারণে ও অনেকটা আহত হয়ে যায়। এটা দেখে এবার শুন তো লিংইউর উপরে আক্রমণ করে, তবে ও লিংইউর সাথে পেরে ওঠে না। লিংইউ অনেক বেশি শক্তিশালী ছিল। লিংইউ এখানে শুনকে মারতেই যাবে, কিন্তু তার আগে সেখানে তাও চলে আসে। যেহেতু তাও একজন ভ্যাম্পায়ার হান্টার ছিল আর ওর কাছে রূপোর বুলেটওয়ালা বন্দুক ছিল, এটা দেখে লিংইউ ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর কোনো মতে শুন সেখান থেকে ইহানকে নিয়ে বাড়িতে চলে আসে আর ওকে সোফায় শুইয়ে দেয়। তখন সেখানে জিও চলে আসে। জিও ইহানের এই অবস্থা দেখে অনেক বেশি অবাক হয়ে যায় আর শুনকে জিজ্ঞাসা করে সব কি করে হলো। শুন তখন ওকে সবকিছু জানায় যে ও ভুল করে লিংইউর ফাঁদে পা দিয়েছিল আর ইহানকে ওর হাতে তুলে দেওয়ার প্ল্যান করেছিল। এগুলো শুনে এবার জিও তো রেগে যায় আর ওকে মারে, বলে যে এতটা বুদ্ধিহীন তুমি কি করে হলে, এটা কি করে করতে পারলে ইহানের সাথে, তুমি একবারও ভাবলে না যে ইহানের কিছু হয়ে গেলে আমার কি হতো। জিও তাড়াতাড়ি সেখান থেকে ইহানকে ওর রুমে পৌঁছে দেয় আর ওকে রেস্ট নিতে বলে ও নিজের রুমে চলে আসে। তখন সেখানে শুন চলে আসে। শুন জিওকে বলে, প্লিজ ভাই আমাকে ক্ষমা করে দাও, আমি আমার মাকে খোঁজার জন্য এই ভুলটি করে বসেছিলাম, কিন্তু আমার বোঝা উচিত ছিল যে লিংইউ কোনো সময় শুধরবে না। তবে জিও ওর উপর অনেক বেশি রেগেছিল। জিও ওকে সেখান থেকে বের করে দেয় আর বলে, আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। যেটাতে শুন তখন সেখানে বসে কান্না করতে থাকে আর ওর ইহানের জন্য অনেকটা খারাপ লাগছিল। পরের দিন সকালবেলা দেখানো হয় সবাই মিলে ইহানের অনেকটা খেয়াল রাখছিল। তখন সেখানে তাও চলে আসে। তাও নিজের সাথে ইহানের জন্য অনেকগুলো খাবারও নিয়ে এসেছিল। ও এখানে কিছুক্ষণ বসে সবার সঙ্গে অনেক কথাবার্তা বলে। এরপর বলতে থাকে, শুনও তো অনেক বেশি অসুস্থ, ওকেও আমি একটু দেখতে চাই। এটা বলে উপরে চলে যায় শুনকে দেখার জন্য, তবে সেখানে শুন ছিল না। এই সুযোগে তাও তখন পুরো বাড়ি তল্লাশি নিতে থাকে। ও কিছু একটা খুঁজছিল, তবেও কিছুই খুঁজে পায় না। এরপর আমরা তাও আর ইহানকে একসাথে দেখতে পাই। ইহান এখানে একটি পেন্টিং বানাচ্ছিল, তাও তো ওর দিকে এক নজরে তাকিয়েছিল। এরপর তাও ইহানকে জিজ্ঞাসা করে, তুমি এই ভ্যাম্পায়ারদের সাথে কেন থাকো? ইহান বলে, কারণ ওরা অনেক বেশি ভালো আর এতদিনে ওদের প্রতি আমার একটা টানও হয়ে গিয়েছে। তাও বলে, কিন্তু এটা তোমার বাবা কখনোই পছন্দ করবে না, কারণ সে তো নিজে একজন ভ্যাম্পায়ার হান্টার আর আমিও একজন ভ্যাম্পায়ার হান্টার। যদিও আমি কোনো প্রমাণ ছাড়া কোনো ভ্যাম্পায়ারকে মারি না, কিন্তু সে ভ্যাম্পায়ারদেরকে দেখলেই জানে মেরে দেয়। ইহানের তো এগুলো কিছুই বিশ্বাস হচ্ছিল না। ইহান জিজ্ঞাসা করে, তুমি কি করে জানলে যে আমার বাবা একজন ভ্যাম্পায়ার হান্টার? তাও বলে, কারণ সে আমার বস, তার কাছ থেকে আমি হান্টিং শিখেছি। এবার ইহানও সবটা বুঝতে পারে যে ওর বাবা ছোটবেলায় হঠাৎ হঠাৎ করে কেন উধাও হয়ে যেত। ওর তো তখন অনেক বেশি ভয় হতে থাকে। ইহান তাড়াতাড়ি বাড়ির ভিতরে যায় আর সবাইকে ডাকতে শুরু করে, কিন্তু সেখানে জিউ, শুন কেউই ছিল না। ইহান ওদেরকে খুঁজতে থাকে। তখনই ও সেখানে একটি রক্ত মাখা শার্ট পায়, যেটা দেখে ইহানের তো এবার আরো বেশি চিন্তা হতে থাকে।
ও খুঁজতে খুঁজতে বাইরে চলে আসে। তখনই হঠাৎ করে ইহান ফ্ল্যাশব্যাকের কিছু সিন দেখতে পায়, আর এগুলো দেখে ও সেখানে অজ্ঞান হয়ে যায়। তখনই সেখানে লিংইউ চলে আসে, আর সিন এখানেই কাট হয়। এদিকে আমরা এদেরকে দেখতে পাই যারা বাড়িতে ফিরে এসেছিল। জিও সারা বাড়ি খুঁজেও ইহানকে পায় না, এতে অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। জিওর মনে পড়ে লাস্টবারের মতো বাড়িতে তো তাও এসেছিল, তাই ও তাড়াতাড়ি তাওয়ের কাছে চলে যায় আর জিজ্ঞাসা করে ইহান কোথায়। তাও বলে আমি কি করে জানবো যে ইহান কোথায় আছে, ইহান তো বাড়ির ভিতরে চলে গিয়েছিল আর আমি ওখান থেকে চলে এসেছি। কিন্তু জিওর মনে হতে থাকে যে তাওই ইহানের কোনো ক্ষতি করেছে, তাই ও তাওকে মারতে চায়। তবে মুয়ান তখন ওকে থামায় আর বলে এখন ঝগড়া না করে আমাদেরকে ইহানকে খুঁজতে হবে। এরপর ওরা সবাই মিলে ইহানকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। এখানে তাওয়ের কাছে একটি কম্পাস ছিল, যার মাধ্যমে ওদেরকে রাস্তা দেখাচ্ছিল যে ইহান কোন দিকে থাকতে পারে। এদিকে আমরা ইহানকে দেখতে পাই, যাকে লিংইউ একটি জায়গায় নিয়ে এসেছিল, আর এখানে ইহানের বাবাও ছিল। লিংইউ ইহানের বাবাকে অনেক আগে থেকে এখানে বন্দি করে রেখেছে। ইহান নিজের বাবাকে দেখে নিজের বাবার কাছে যেতে চায়, তবে তখন লিংইউ নিজের জাদু দিয়ে ওকে আটকে ফেলে। এখানে আমরা লিংইউর উদ্দেশ্য জানতে পারি, যেহেতু ইহান ছিল একজন ভ্যাম্পায়ার হান্টারের মেয়ে, তাই ও কোনো সাধারণ মানুষ ছিল না। এই কারণে লিংইউ ওকে বলি দিয়ে সবচেয়ে শক্তিশালী ভ্যাম্পায়ার হতে যাচ্ছিল, যার কারণে ও এখানে ইহানকে নিয়ে এসেছিল। লিংইউ ইহানকে অজ্ঞান করে দেয় আর ওর উপরে জাদু মন্ত্র করা শুরু করে, কিন্তু ততক্ষণে সেখানে জিউরা চলে আসে। মুয়ান এখানে নিজের শক্তি ব্যবহার করে লিংইউকে স্ট্যাচু বানিয়ে দিতে যাচ্ছিল, কিন্তু তখনই লিংইউর পিছনে চলে যায় আর ওকে মারতে চায়। তবে তার আগেই তাও ওকে রূপোর বুলেট দিয়ে মেরে দেয়, আর সেটা সোজা ওর বুকে গিয়ে লাগে। জিও তখন সুযোগ বুঝে ওর পেটে একটি ছুরি ঢুকিয়ে দেয়। এটা দেখে লিংইউ রেগে যায়। লিংইউ তখন ওই ছুরিটি নিয়ে ওর দিকে তেড়ে যায় ওকে মারার জন্য। তবে তখনই সামনে শুন চলে আসে, যার কারণে ছুরিটি ওর গায়ে লাগে। লিংইউ তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে যায়, আর এদিকে শুন তো সেখানেই মারা যায়, যেটা দেখে ইহানের অনেক বেশি খারাপ লাগে। যাই হোক, ওরা এখন সবাই বেঁচে গিয়েছিল। পরের দিনে আমরা ওদের সবাইকে একসাথে দেখতে পাই। এখন ওরা সবাই একসাথে মিলেমিশে থাকছে, তবে ওদের মধ্যে আর সুন নেই। আর এই এন্ডিং এর মাধ্যমে এই ড্রামাটি শেষ হয়ে যায়। তো তোমাদের আশা করি ড্রামাটি ভালো লেগেছে। আজ এখানে বিদায় নিচ্ছি।